তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি আজকে রেজোনেন্সের আর একটি সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা এটা নিয়ে কথা বলবো কি কোন ক্ষেত্রে রেজোনেন্স ঘটবে, রেজোনেন্স কি, রেজোনেন্স কোন কোন সিস্টেমের মধ্যে হয়, কি কি ভাবে আমরা রেজোনেন্সকে কি পদ্ধতিতে আমরা রেজোনেন্সকে খুব ইজিলি ডিফাইন করতে পারবো। তো কেন রেজোনেন্স ঘটে, তো এই বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব। তো তার আগে আমি বলে দিতে চাই, যারা এই চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম কেমিস্ট্রির ভিডিও আবার পাওয়ার জন্য। তো আমি জিওসি পার্টের আজকে খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে রেজোনেন্স। তো রেজোনেন্স জিনিসটা কি? এই রেজোনেন্স জিনিসটা কি? তো এই রেজোনেন্স বলতে গেলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, এর ডেফিনেশন জানতে হবে। তো রেজোনেন্সকে দেখো, ইট ইজ delocalization of pi electron ব্র্যাকেটে লোন পেয়ার বলতে পারো, লোন পেয়ার in parallel p orbital। তো এটা কি হয়, ইট ইজ ডিলোকালাইজড অফ পাই ইলেকট্রন ব্র্যাকেটে লোন পেয়ার ইন প্যারালাল পি অরবিটাল। তো এখানে একটা কথা, দুটা কন্ডিশন তোমরা বুঝতে পারলে, যেখানে কি ডিলোকালাইজ। তো ডিলোকালাইজ কথার অর্থ কি? তো এই ডিলোকালাইজ কথার অর্থ হলো, তোমরা বুঝতে পারছো এখানে কি লোকালাইজড আছে। তো লোকালাইজড কথার অর্থ কি? স্থানীয়। আমি যদি বলি লোকেশনের কথার অর্থ কি? তার স্থান। তো লোকেশন বলতে জায়গা বোঝায়, সেরকম এখানে আছে লোকেশন বলতে কি? তার অবস্থান। তো ডিলোকালাইজড বলতে এক জায়গায় নয়, এরকম এক জায়গায় স্থির নয়। তো ইট ইজ এ ডিলোকালাইজড মানে এটা এক জায়গায় স্থির নয়, এরকম পাই ইলেকট্রন বা লোন পেয়ার ইন প্যারালাল পি অরবিটাল। এবং কার মধ্যে হয়? প্যারালাল পি অরবিটালের মধ্যে হয়। তাহলে কি কি হতে হবে? হলে পাই ইলেকট্রনটাকে ডিলোকালাইজ করতে হবে, আর হতে হবে কি, পাই যে পি অরবিটাল সেটা কীরকম হতে হবে? প্যারালালি অবস্থান করতে হবে। তো প্যারালাল কথার অর্থ কি? তো পি অরবিটাল দেখতে অনেকটা এরকম ডাম্বেলের মতন হয়, এটাকে আমরা কি বলে থাকি? পি অরবিটাল বলে থাকি। এটাকে আমরা কি বলি? পি অরবিটাল বলে থাকি। তো এরকম যদি পি অরবিটাল থাকে, তো আর একটা পি অরবিটাল যখন এইভাবে অবস্থান করবে তাদের মধ্যে, এটা তো প্যারালালি অবস্থান করছে না, এটাও পি অরবিটাল। তো এদের মধ্যে যে ওভারল্যাপিংটা হবে সেটাকে আমরা কি বলে থাকি? পাই বন্ড বলে থাকি। এটাকে আমরা কি বলি? পাই বন্ড বলি। তো এই পাই বন্ড হতে গেলে, এই রেজোনেন্স হতে গেলে প্রথমেই তোমাকে একটা জিনিস জানতে হবে। তো কার্বনটাকে কী ধরনের হতে হবে? sp2 হাইব্রিডাইজেশন হতে হবে। কীরকম হতে হবে? sp2 হাইব্রিডাইজেশন হতে হবে। তো প্রথম কন্ডিশন কি ছিল? ফার্স্ট কন্ডিশন এটাই যে রেজোনেন্স হতে গেলে ডিলোকালাইজেশন পাই ইলেকট্রন হতে হবে, লোন পেয়ার থাকতে হবে, প্যারালাল পি অরবিটাল থাকতে হবে, আর কি কার্বনটাকে sp2 কার্বন হতে হবে। তো sp2 কার্বন থাকলে পরে না পি অরবিটাল পাবে। তো sp2 কার্বন থাকতে হবে। তো এই sp2 কার্বন আমরা এটা নিয়ে দেখো ডিসকাশন করছি। তো sp2 কার্বন জিনিসটা কি? তো আর একটা জিনিস মনে রাখবে কি, প্যারালালভাবেই যখন থাকে, মানে হচ্ছে যেগুলো হচ্ছে কি বলবো, প্লেনার মলিকিউলস, তারাই কি করে? রেজোনেন্স শো করে। যারা প্লেনার হবে তারাই কি করে? তারাই হচ্ছে রেজোনেন্স শো করে। তো যদি আমি তোমাকে একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে দেখো বুঝতে পারবে। আমি যদি বলি CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। তো এখানে যদি আমরা ভালোভাবে নোটিস করি, তো ভালোভাবে দেখো, এটা দেখো sp2 কার্বন, এটা sp2 কার্বন। কারণ কি, দু সাইডে দুটো হাইড্রোজেন আর একটা কি এখানে পাই বন্ড। তো তিনটা সিগমা বন্ড থাকলে কি হয়? তিনটা সিগমা বন্ড থাকলে sp2 হয়। যদি 3 সিগমা বন্ড থাকে তাহলে কি বলি আমরা? সে হাইব্রিডাইজেশনকে কি বলি? sp2 হাইব্রিডাইজেশন। তো এখানে দেখো ভালোভাবে নোটিস করো, এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড। তো দুটা সিগমা বন্ড কার সঙ্গে? এইচের সাথে। আর পাই বন্ডে একটা সিগমা বন্ড থাকে, তাহলে টোটাল কটা সিগমা বন্ড? তিনটা। তার জন্য এটা কি sp2। সেমভাবে ভালোভাবে নোটিস করো, এটাও sp2। তো এটাও ভালোভাবে দেখো, এটাও sp2 আর এটাও sp2।
তো এগুলো যদি সবগুলো sp2 হয় তার মানে পুরো যে মলিকিউলসটা আমরা পেয়েছি এই পুরো মলিকিউলসটাই কি, পুরো মলিকিউলসটাই হচ্ছে গিয়ে কি প্লেনার। তো যখন এই প্লেনার পেয়ে যাচ্ছি আমরা তার মানে কি এটা পুরোটার মধ্যে কি শো করবে, এটা পুরোটার মধ্যেই হচ্ছে রেজোনেন্স শো করবে। তো রেজোনেন্স শো করবে যে সেই রেজোনেন্স শো করানোর আগে আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখো বুঝিয়ে দিচ্ছি এই যে এই মলিকিউলসটা নিয়েছি এটাকে আমরা কিভাবে প্লেনার বলছি দেখো। তো এখানে যদি কার্বন থাকে তোর একটা হাত কার এইচের দিকে, একটা হাত এইচের দিকে, তো এটা সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, একটা এইচ, একটা এইচ। তো এখানে কি থাকে পাই বন্ড থাকে। তো তার মানে কি এখানে একটা, এটা কি পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল। তো কি করবে দেখো এখানে ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা হচ্ছে গিয়ে এর সাথে কি করেছে পাই বন্ড ওভারল্যাপিং, এর সঙ্গে ওভারল্যাপিং। তো এইভাবে এদের মধ্যে কি গঠিত হয়েছে পাই বন্ড গঠিত হয়েছে। তো এখানে দেখো ঘটনাটা কি ঘটবে, এটা তো sp2 কার্বন, sp2। তো আর সাধারণত পাই বন্ড কী থেকে গঠিত হয়, পাই বন্ড সাধারণত এই প্যারালাল ওভারল্যাপিংয়ের পরে পাই বন্ড গঠিত হয়। তো পাই বন্ড গঠিত হতে গেলে কি প্যারালালি ওভারল্যাপিং করতে হবে। তো তাহলে কি গঠিত হবে, তাহলে গঠিত হবে কি পাই বন্ড। দেখো এটা প্যারালাল এর সঙ্গে, এটা প্যারালাল এর সঙ্গে। তো এইভাবে কি গঠিত হচ্ছে এদের মধ্যে পাই বন্ড গঠিত হচ্ছে। আমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি কি এখানে পাই বন্ড। তো এগুলা পাই বন্ড আর এগুলা কি আছে সিগমা বন্ড, এলে কি সিগমা বন্ড। তার জন্য আমরা কি বললাম এরা sp2 কার্বন। তো দেখো পাই বন্ড কিন্তু এক্সিয়াল আর নন এক্সিয়াল ওভারল্যাপিংও করে। তো রেজোনেন্স, এই রেজোনেন্স কেন হয়, তো রেজোনেন্স হয়, এই রেজোনেন্স হওয়ার একটাই কারণ, রেজোনেন্স হওয়ার কারণ হলো মলিকিউলসটাকে কী হতে হবে স্টেবল। এই স্টেবিলিটি পাওয়ার জন্যই কি করে মলিকিউলস রেজোনেন্স করে। তো এই স্টেবিলিটি পাওয়ার জন্য প্রত্যেক মানুষই বিভিন্ন কারণ কাজ করে থাকে। তো তুমিও পড়াশোনা করছো কিসের জন্য, তুমি পড়াশোনা করছো নিজেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তো তার জন্য তুমি সেটা কি পড়াশোনা হয়ে প্রতিষ্ঠিত হওয়াটা মানেই তো স্টেবল হওয়া। তো তার মানে তুমি কি চাইছো যে পড়াশোনা করে স্টেবল হতে, সেরকম মলিকিউলসও চায় যে সে কী করবে, সে যে কোনো প্রকারে সে নিজে স্টেবল হবে। তো এই ক্ষেত্রে রেজোনেন্সের প্রভাব খুব একটা লক্ষ্য করা যায়। কী ক্ষেত্রে, এই মলিকিউলসের স্টেবিলিটির পিছনে রেজোনেন্সের একটা বিশাল বড় হাত আছে। তো সেটা যদি আমরা বলতে চাই তো ভালোভাবে দেখলে বুঝতে পারবে। তো এক্ষেত্রে যদি আমি রেজোনেন্স ঘটাই, তো ভালোভাবে নোটিস করো, আমরা যদি এখান থেকে পাই বন্ডকে ব্রেক করি এই সাইডে, তো আমরা যদি এখান থেকে এই সাইডে পাই বন্ডকে ব্রেক করি, যে সাইডে ব্রেক করবো আমরা আগের দিন ভালোভাবে বুঝেছিলাম, যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। তো আমরা যে সাইডে ব্রেক করব সেই সাইডে কী চার্জ আসবে, সেই সাইডে নেগেটিভ চার্জ আসবে। তো এখানে যদি নেগেটিভ চার্জ চলে আসে তাহলে এখানের ব্রেকটা কোন সাইডে করব আমরা, এই সাইডে করলে নেগেটিভ চলে আসবে, নেগেটিভ কী করবে রিপালশন করবে। তো মলিকিউলসের ক্ষেত্রে রিপালশন কি স্টেবল নয়, তার ক্ষেত্রে কি এদিকে ব্রেক হবে না, ব্রেকটা হবে কোন দিকে বিপরীত সাইডে। তো যখন এই সাইডে ব্রেক করছে তাহলে এখানে আসলো কে মাইনাস আর এখানে আসলো প্লাস, এর ফলে কী হলো এই বন্ডটাও ব্রেক করে গেল, এই বন্ডটাও ব্রেক করে গেল, আর মাঝখানে গঠিত হলো কি প্লাস মাইনাস। আর মাঝখানে যখন প্লাস মাইনাস গঠিত হলো তার মানে কি এখানে একটা পাই বন্ড গঠিত হয়ে যাবে। তো এরপরে কি ঘটনা ঘটছে দেখো, তাহলে এই পজিশানে কে চলে আসছে প্লাস চার্জ চলে আসছে, আর এই পজিশানে আসছে দুটো লোন পেয়ার। তো এইভাবে আমাদের কি হচ্ছে, এর ফলে আমাদের গঠিত হচ্ছে কি রেজোনেন্স। তো এই রেজোনেন্স হতে গেলে সব থেকে আগে যে কন্ডিশনটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে কি এটাকে কনজুগেটেড সিস্টেম হতে হবে। এটা কী ধরনের সিস্টেম হতে হবে, কনজুগেটেড সিস্টেম হতে হবে। তো এই কনজুগেটেড সিস্টেম কথার অর্থ কী, তো আমরা আজকে এটা নিয়েও ডিসকাশন করবো যে কনজুগেটেড সিস্টেমটা কী। তো দেখো আমি কি টপিকটা লিখছি কনজুগেট। তো কনজুগেট, তো এই কনজুগেটের কথা যদি আমরা ভালোভাবে বলি তো কনজুগেট জিনিসটা কি, কনজুগেট জিনিসটা হলো যখন পাই ইলেকট্রন সিস্টেমের সাথে কি করে, সেই পাই ইলেকট্রন সিস্টেমের সঙ্গে যখন ভ্যাকেন্ট পি অরবিটাল কি করবে ওভারল্যাপিং শো করবে, যখন ভ্যাকেন্ট পি অরবিটাল শো করবে তখন কি হবে
তখন এই ধরনের কনজুগেট সৃষ্টি হয়। তাহলে কি করে, তাহলে কনজুগেশন জিনিসটা কি, কনজুগেশন হলো পাই ইলেকট্রন সিস্টেমের সঙ্গে যখন পি অরবিটাল কি করবে, ওভারল্যাপিং করবে, তখন যে সিস্টেমটা তৈরি হয় তাকে বলা হয় কনজুগেট সিস্টেম। এই কনজুগেট সিস্টেম হলে পরে আমাদের কি হবে, রেজোনেন্স হবে। তো এই রেজোনেন্স হতে গেলে কন্ডিশন দরকার। তো কন্ডিশনটা কি, এক হচ্ছে প্লেনার হতে হবে, তো প্লেনার হতে হবে, আর দুই হচ্ছে কনজুগেট সিস্টেম হতে হবে, কনজুগেশন সিস্টেম হতে হবে। তো মলিকুলসটাকে কী করতে হবে, সিস্টেম হতে হবে। কি সিস্টেম, কনজুগেটেড সিস্টেম হতে হবে। হলে প্লেনার, প্লেনার হতেই হবে, আর কনজুগেটেড সিস্টেম হতে হবে। প্লেনার হতে গেলে কি কন্ডিশন, sp2 কার্বন হতে হবে। তো প্লেনার হতে গেলে sp2 কার্বন হতে হবে। আর যদি আমাদেরকে কী করতে হয়, রেজোনেন্স শো করাতে হয়, আর কী করতে হবে, কনজুগেটেড সিস্টেম হতে হবে। তো এর ফলে যদি আমি তোমাদেরকে একটা ভালোভাবে বলি, তো কী ওভাবে বলবো দেখো। তো সবথেকে বড় ঘটনা হচ্ছে যে কনজুগেটেড সিস্টেমের মধ্যে কোনগুলা রেজোনেন্স শো করে আর কোনগুলা রেজোনেন্স শো করে না। তো আমরা আজকে এইটা নিয়ে ডিসকাশন করব। তো ভালোভাবে নোটিস করো, আমি কয়েকটা দিচ্ছি, এগুলা নোট বানিয়ে নাও, এগুলা খুবই ইম্পর্টেন্ট হবে। তো যদি তোমার পাই বন্ড, সিঙ্গেল বন্ড, পাই বন্ড থাকে, পাই বন্ড, সিঙ্গেল বন্ড, পাই বন্ড থাকে, তাহলে এটা একটা কনজুগেটেড সিস্টেম যে রেজোনেন্স শো করে। পাই বন্ড, সিঙ্গেল বন্ড, প্লাস চার্জ, ইও একটা কনজুগেটেড সিস্টেম যে কি করে, রেজোনেন্স শো করে। আবার কি, পাই বন্ড, সিগমা বন্ড, নেগেটিভ, এটাও একটা কনজুগেটেড সিস্টেম যে রেজোনেন্স শো করে। আরও পাই বন্ড, সিগমা বন্ড, লোন পেয়ার, এটাও একটা কনজুগেটেড সিস্টেম যে কি করে, রেজোনেন্স শো করে। তো এরপরে যদি আমরা বলি কি, এরপরে যদি বলি পাই, এটাও কি করে, রেজোনেন্স শো করে। তারপরে আমরা যদি বলি এটাও কি করে, রেজোনেন্স শো করে। আর একটা জিনিস রেজোনেন্স শো করে, সেটা হচ্ছে কি দেখো, লোন পেয়ারের সঙ্গে সিগমা বন্ড আর তার সঙ্গে ভ্যাকেন্ট পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটাল, এটাও কি করে, এটাও রেজোনেন্স শো করে। তো তোমাদের এক্ষেত্রে প্রথম চারটা হচ্ছে ভেরি ভেরি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এখান থেকেই আমরা রেজোনেন্স বেশি পাবো। তো এক্ষেত্রে রেজোনেন্স কি করে, এরা শো করে। এরকম কনজুগেটেড সিস্টেম হলে কি করে, রেজোনেন্স শো করে। তো এখানে আরেকটা কোশ্চেন তো এখন এসেই যাচ্ছে, তাহলে যে বন্ড ব্রেকিংটা কোন সাইডে হবে। তো তোমরা নোট করে নিতে পারো, বন্ড ব্রেকিং হবে টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে বন্ড ব্রেকিং টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মানে যেদিকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে সেই সাইডে কী হবে, বন্ডটা ব্রেক করবে। তো আমরা যখনই উদাহরণ করব তখন খুব ইজিলি আমরা এটা বুঝতে পারবো। তো দেখো আমি আরেকবার ভালো করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা বলবে এটা রেজোনেন্স শো করবে না করবে নি। তো আমি প্রথমে উদাহরণটা নিলাম CH2 ডবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, মাথায় কি প্লাস চার্জ। তো তোমরা বলো এটা কি করবে, রেজোনেন্স শো করবে কি না। তো ভালোভাবে তোমরা নোটিস করলে বুঝতে পারবে এখানে কি হয়েছে, পাই বন্ড, সিগমা বন্ড, পজিটিভ চার্জ। তো অবশ্যই এটা কি করবে, রেজোনেন্স শো করবে। তো রেজোনেন্স শো করলে পরে ঘটনাটা কি ঘটবে, তো ঘটনাটা ঘটবে ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে এটা কোন সাইডে ব্রেক করবে, বন্ড ব্রেক করবে এই সাইডে, কারণ এই সাইডে কী আছে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। তো এই সাইডে কি করবে, বন্ডটা ব্রেক করবে। তো যখন এই সাইডে বন্ডটা ব্রেক করবে, তো এই বন্ড ব্রেক করে কেন, তো এটা একটা সিম্পলি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তো স্টেবিলিটি পাওয়ার জন্য। তো স্টেবিলিটি কিভাবে পাবে, তো যদি তোমার মাথায় 100 কেজির একটা ওজন চাপিয়ে দেওয়া হয়, তোমার মাথায় যদি একটা 100 কেজির ওজন চাপিয়ে দেওয়া হয়, তো তুমি যতটা স্টেবিল পাবে, তো তার থেকে যদি আরেকজনকে 50-50 ভাগ করে দেওয়া হয়, তাহলে তোমার স্টেবিলিটি বাড়বে না কমবে। তো তোমরা তো বলবে অবশ্যই স্যার বাড়বে। তো যখন অবশ্যই বাড়বে, তো এক্ষেত্রেও সেম। এক্ষেত্রে কীভাবে সেম, এই CH2 এর কাছে কি আছে, ডবল বন্ড আছে। তো এ তো চাইবে যে আমি ডবল বন্ডটাকে রিলিজ করে আমিও কিছুটা স্টেবিল হব। তো এক্ষেত্রে কি করবে, এ ডবল বন্ড এঁকে দিতে চাইবে। তো এ ডবল বন্ড এঁকে দিতে চাইলে তাহলে কি হবে, এও স্টেবল হয়ে যাবে। তো এইভাবে কি করে, এইভাবে যখন
ডিলোকালাইজেশন হয় পাই বন্ডের, তখন কি হয়, তখন রেজোনেন্স হয়, আর তখন মলিকিউলসটা কীরকমের হয়, মলিকিউলসটা হয় স্টেবল। তো এই রেজোনেন্সের জন্যই বেশিরভাগ মলিকিউলস কি হয়, স্টেবল পায়। তো আমরা মলিকিউলসে যখনই কোনো রিয়াকশান করবো তখনই আমাদেরকে কি রেজোনেন্স খুবই ইম্পর্টেন্ট টপিক হবে। তো এক্ষেত্রে রেজোনেন্স হবে এই সাইডে যখনই বন্ডটা ব্রেক করছে, তাহলে কী হচ্ছে CH2 এখানে প্লাস, তখন এর মধ্যে প্লাস চলে আসবে, কারণ যেদিকে বন্ড ব্রেক করে তার মধ্যে কী আছে মাইনাস। তো এখানে সিঙ্গেল বন্ড CH2 এখানে মাইনাস, আর এখানে সিঙ্গেল বন্ড CH2 এখানে প্লাস। তো আমরা কি জানি প্লাসে মাইনাসে কি হয়, ডবল বন্ড, এখানে ডবল বন্ড ছিল এদিকে ব্রেক করেছে, তাহলে এখন কি হবে, এখানে ডবল বন্ড সৃষ্টি হবে। তো এইভাবে যখন আমরা এর যদি আমি যে সঠিক যে মলিকিউল সেটার যদি আমরা আঁকি, তাহলে কি হবে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, তাহলে এটা ডট ডট ডট, এটাও ডট ডট ডট, এটা হচ্ছে এর রিয়েল স্ট্রাকচার। তো আমি আগের দিন ভালোভাবে ডিসকাশন করেছি কি যে রিয়েল স্ট্রাকচার নট অ্যালাউড ফর অ্যান ইলেকশন, যে রিয়েল স্ট্রাকচার নট অ্যালাউড ফর অ্যান রিয়েকশান, কারণ রিয়েকশানের ক্ষেত্রে রিয়েল পার্ট কি করে না, ইউজ হয় না। কেন ইউজ হয় না, ইউজ না হওয়ার কারণ হচ্ছে যে এক্ষেত্রে কি হয়, পাই বন্ডটা ফিক্সড হয়ে যায়, আর পাই বন্ড যখন এই ফিক্সড হয়ে যায় তখন সে আর কি করতে পারে না, ডিলোকালাইজড করতে পারে না। তো ডিলোকালাইজড করতে না পারলে কি রেজোনেন্স শো করবে। তো আমরা প্রথমেই যখন এই সংজ্ঞাটা বলেছি তখনই বলেছি কি ডিলোকালাইজেশন অফ অ্যান ডিলোকালাইজেশন অফ অ্যান পাই ইলেকট্রন। তো ডিলোকালাইজড হলে পরে তো রিঅ্যাকশনটা রেজোনেন্স করবে। তো এক্ষেত্রে রিঅ্যাকশনের ক্ষেত্রে এক্ষেত্রে রেজোনেন্স সম্ভব নয়, যাকে বলে পসিবল নয়। তো সেক্ষেত্রে কে এই ইমাজিনারি যে মলিকিউলস বা স্ট্রাকচার সেগুলো কি করে, রেজোনেন্স শো করে। তো এটা ছিল খুব ইজি একটা। তো আমি যদি তোমাকে আর একটা বলি, তো এক্ষেত্রে তোমরা বলবে এটা রেজোনেন্স শো করবে কি না। তো CH3 CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 এর মাথায় প্লাস চার্জ। তো তোমরা এখন বলো এটা রেজোনেন্স শো করবে কি না। তো রেজোনেন্স শো করতে গেলে একটা ক্রাইটেরিয়ার দরকার, সেটা হলো কি কনজুগেটেড সিস্টেম হতে হবে আর প্লেনার হতে হবে। তো প্লেনার হতে গেলে কি হতে হবে, sp2 কার্বন হতে হবে। তো এক্ষেত্রে দেখো sp2 কার্বন কোনটা, তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে এটা হচ্ছে sp3 কার্বন। তো এটা যদি sp3 কার্বন হয় তো ভালোভাবে নোটিস করো, কিন্তু এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, আর এটা sp2 কার্বন। তার মানে এই পার্টটাকে ছেড়ে দিয়ে বাকি পুরো পার্টটাই কি প্লেনার। তাহলে এই পার্টটা কি পুরোটাই হচ্ছে প্লেনার, তাহলে এটা হচ্ছে গিয়ে কি প্লেনার। তো এটা যদি প্লেনার হয় তাহলে এক্ষেত্রে তো রেজোনেন্স শো করবে একে বাদ দিয়ে। তো এক্ষেত্রে রেজোনেন্স শো করতে গেলে এখন কী হতে হবে, একটা কনজুগেটেড সিস্টেম হতে হবে। তো কনজুগেটেড সিস্টেমের আমি তো লিখে দিয়েছি যে কোন কোন কনজুগেটেড সিস্টেম রেজোনেন্স শো করে। তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো, পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ। তো এটা তো অবশ্যই কি করবে, রেজোনেন্স শো করবে। তো বুঝতে পারলে কি না বলো, খুবই ইজিভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এরপরে আমি বলছি 2 নাম্বার একটা। তো 2 নাম্বারটা দেখো, তাহলে CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। তো এক্ষেত্রেও তো সেম, এটা sp3 এটা sp2 এটা sp2 এটা sp2, তাহলে সেক্ষেত্রে এখানে কি নেগেটিভ চার্জ। তার মানে এই পুরো পার্টটা একটা প্লেনার পার্ট। তো এটা যদি প্লেনার পার্ট হয় তাহলে কি এটা অবশ্যই রেজোনেন্স শো করবে। তো এরপরে আসছি আমরা 3 নাম্বার। তো এইটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো 3 নাম্বার দেখো, এটা তোমরা বলো যে রেজোনেন্স শো করবে কি না। তো রেজোনেন্স শো করবে কি না বলো, এটা রেজোনেন্স শো করবে কি না। তো সকলে তো বলবে এটা রেজোনেন্স শো করবে না। কারণ কি, কারণ হচ্ছে যদি sp2 কার্বন হয়েও থাকে তো এক্ষেত্রে কি প্লেনার যদি হয়েও থাকে, কিন্তু এটা কনজুগেটেড সিস্টেম নয়। তো আমরা তো এরকম কোনো কনজুগেটেড সিস্টেম পড়িনি যেখানে পাই বন্ড ওভারল্যাপিং করে কি করছে, রেজোনেন্স গঠন করছে, না এটা তো আমরা পড়িনি। তো দেখো ভালোভাবে নোটিস করলে এটা কি একটা পাই বন্ড, আমি বলবো এখানে কি রেজোনেন্স ঘটবে। তো এখন তো তোমাদের কোশ্চেন আসবে স্যার কীভাবে পসিবল, তো সেটা আমি বুঝাচ্ছি ভালোভাবে দেখো। তো এটাকে আমি পাই বন্ড বললাম, এটাকেও আমরা পাই বন্ড বললাম। তো জেনারেলি কি করে, মিডলের যে পাই বন্ড থাকে তার মধ্যে কি থাকে, সিগমা বন্ড থাকে। তো
তো এর মধ্যে কি আছে, পাই বন্ড আছে আর সিগমা বন্ড আছে। তো মিডিলের পাই বন্ড কোনো সময় পাই বন্ডের হিসাবে কাজ করে না, এরা কী হিসাবে কাজ করে, সিগমা বন্ড হিসাবে কাজ করে। তো যখন এই পাই বন্ডের সিগমা বন্ড হিসেবে কাজ করবে, তাহলে দেখো কি হচ্ছে, পাই বন্ডের এখানে ইউজই হয় না। তো পাই বন্ডের ইউজ না হলে কি হবে, পাই বন্ডের ইউজ না হলে সিগমা বন্ড কাজ করবে। তো যখন এখানে সিগমা বন্ড কাজ করবে তখন এটা কি হয়ে যাচ্ছে, দেখো পাই সিগমা পাই, যে ক্রাইটেরিয়াটা আছে সেই কনজুগেটেড ক্রাইটেরিয়াটা পূর্ণ করছে। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রেও রেজোনেন্স পসিবল। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলছি দেখো 4 নম্বর, এটাও আর একটা ইম্পর্টেন্ট। তো 4 নম্বরে কি বলছি, সি ডবল বন্ড ও এর মাথায় দুটো লোন পেয়ার থাকে, এটা তো সকলেই জানো। তো ও এর মাথায় যখন লোন পেয়ার আছে, তো এক্ষেত্রে বলো এটা কি রেজোনেন্স শো করবে কি না। তো এটাও সকলে বলবে না স্যার এটা রেজোনেন্স শো করবে না, কারণ কি আমরা কোনো সময় পড়িনি যে পাই বন্ড আর লোন পেয়ার মিলে করে আমাদের কোনো কনজুগেটেড সিস্টেম গঠিত করছে যারা রেজোনেন্স শো করবে। তো এক্ষেত্রেও বলছে ক্রাইটেরিয়াটা ফলস, যদিও এগুলো সব হচ্ছে প্লেনার। তো আমি বলবো এটাও রেজোনেন্স শো করবে। তো কীভাবে পসিবল, সেম, এক্ষেত্রে পাই বন্ড হিসাবে কাজ করছে, কিন্তু মিডিলের পাই বন্ড ইউজ হচ্ছে না, এক্ষেত্রে কে, সিগমা বন্ড হিসাবে কাজ করছে। তো যখন এই পাই বন্ড হিসাবে কাজ করছে আর সিগমা বন্ড কী করছে, পাই বন্ডের জায়গায় সিগমা বন্ডের কাজ করছে, এখানে লোন পেয়ার, তাহলে কোন ক্রাইটেরিয়া পূরণ করছে, পাই বন্ড সিগমা বন্ড আর লোন পেয়ার, তখন এটা কি একটা কনজুগেটেড সিস্টেম। তো এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা আজকে রেজোনেন্স সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেলাম। তো এরপরে আমরা রেজোনেন্স কখন স্টেবল হয়, রেজোনেন্স কিভাবে গঠিত হয়, ক্রস কনজুগেশন জিনিসটা কি, তো এইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করছি না, আমরা নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। আর মেসোমারিক এফেক্ট নিয়ে আমরা ডিসকাশন করব। তো কেউ করতেও যাবে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর এরপরের দিন আমরা রেজোনেন্স এফেক্ট আর মেসোমারিক এফেক্ট, যে পার্টটা বাকি রইল রেজোনেন্সের সেটা নিয়ে, আর আমরা মেসোমারিক এফেক্ট নিয়ে খুব বিস্তারে আলোচনা করব নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে, সকলে ভালো থাকবে, হ্যাপি থাকবে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।